সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো তো? আমি আশা করছি তোমরা নিয়মিত করছো এবং তোমরা তো কমেন্টে তোমাদের রোল নাম্বার দিয়েই দাও। সেই হিসেবে আমি জানি যে আমার ক্লাস তোমরা কারা, কারা করছো। প্রিয় শিক্ষার্থী, আমি একটি লিস্ট করেছি আমার ক্লাস তোমরা যারা যারা করেছো তাদের আমি একটু নামগুলো বলছি শোনো। ফারহান ফুয়াদ ১৯ আছো? নিশ্চয় আছো। আলামিন হাসান রোল নাম্বার ৩৬, মিজানুর রহমান রোল নাম্বার ৬২, সিফাত মুশফিক রোল নাম্বার ৯৫, আরাফাত হোসেন রিফাত রোল নাম্বার ১০০, রাকিব খান রোল নাম্বার ১০৭, এনামুল হক শুভ রোল নাম্বার ১৫, বিশাল রহমান রোল নাম্বার ৪৬, রাতুল রোল নাম্বার ১২, উৎস রোল নাম্বার ১৭, এছাড়াও রোল নাম্বার ৬৮, রোল নাম্বার ১১৭। তোমরা আমার ক্লাসগুলো করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা ক্লাসগুলো করছো। তো প্রিয় শিক্ষার্থী, আমি শুধুমাত্র যে নাম প্রেজেন্ট দিচ্ছ এটাতেই খুশি নই। এটাতে তো খুশি প্রাথমিক পর্যায়ে। তবে এরপর থেকে আমি আরো বেশি খুশি হব যদি তোমরা ক্লাস করার সাথে, সাথে সেটি নোট করো। খাতা কলম সাথে নিয়ে ক্লাসটি করো এবং ক্লাসটি নোট করো এবং আমি কি করে বুঝবো যে তোমরা ক্লাসটি নোট করছো? তোমরা কমেন্টে সেই নোটের ছবিগুলো দিয়ে দিবা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো ভালোমতো করছো এবং নোট করছো, পড়াশোনা ঠিকঠাক মতো করছো। ঠিক আছে? তো এবং তোমাদের যেহেতু ফার্স্ট ইয়ার তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো, এখন থেকে যদি ভালো করে একটা প্রিপারেশন রাখো, তোমরা কিন্তু দ্বাদশ শ্রেণীতে ভালোভাবে উঠতে পারবা এবং এইচএসসি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি আমাদের শেখার জন্য পড়তে হবে। ঠিক আছে? খুব ভালোভাবে শিখতে হলে এবং মনে রাখতে হলে কিন্তু খাতা কলম নিয়ে ক্লাসগুলো করতে হবে, নোট করতে হবে। হ্যাঁ? এবং তোমরা ক্লাসের নিচে নাম, রোল সহ অবশ্যই নোটের ছবিগুলো দিয়ে দিবে। আমি দেখব। ওকে? এবং আমি যে বাড়ির কাজগুলো দিব যে সৃজনশীল প্রশ্ন সেগুলোর উত্তরগুলো তোমাদের কমেন্টে অবশ্যই দিতে হবে রোল নাম্বার, নাম সহ। এবং তোমরা খাতার ছবিও তুলে দিতে পারো এবং আমি পরবর্তী ক্লাসে আমি বলে দিব যে কাদের উত্তর সঠিক হয়েছে, সঠিক উত্তরটি কি হবে এবং কারা, কারা আমার ক্লাসটি করেছো। ওকে? তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় প্রথম উৎপাদনের উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম চলো একটু দেখে নিই। গত ক্লাসে আমরা উৎপাদন কি, উপযোগ কি, উপযোগের প্রকারভেদ, কিভাবে বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি হয় এবং এগুলোর নিয়ে আমরা একটি সৃজনশীল সমাধানও করেছিলাম, সৃজনশীল প্রশ্ন। এর পরবর্তী ক্লাসে আমরা উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদনের আওতা পড়েছিলাম এবং একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আমি আশা করি তোমরা ক্লাসগুলো করেছো এবং নোট করে রেখেছো। পরবর্তীতে যখন কলেজ খুলবে আমি কিন্তু তোমাদের সেই নোটগুলো দেখবো, পড়াগুলো দেখবো কারা, কারা নোট করেছো, পড়েছো। ঠিক আছে? শুধু ভিডিও দেখলে শুনলেই কিন্তু হবে না, পড়তে হবে এবং নোট করতে হবে। এবং সেই নোটের ছবি তুলে অবশ্যই ক্লাসের নিচে কমেন্টে তোমরা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা কি শিখবো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি শেষে শিক্ষার্থীরা উৎপাদনশীলতা কি তা ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা এবং তা পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা উৎপাদনশীলতা কি শিখবো এবং উৎপাদনশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা আজকে শিখবো। তাহলে চলো আমরা একটু একটি ছবি দেখে নিই। এখানে দেখো, এই ছবিতে তোমরা কিছু বুঝতে পারছো যে কাজ করছে এবং একটি উপরে
সীমা অর্থাৎ ঊর্ধ্বগতির সীমা নির্দেশ করছে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটি ছবি দেখি, এখানেও দেখো অনেকে কাজ করছে, খুব কাজে মগ্ন, তাই না? এবং তার ফলে তাদের একটা ঊর্ধ্বগতি মানে কার্যদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা কিছু বোঝানো হচ্ছে ছবিটাতে, তাই না? অর্থাৎ তোমরা কি বুঝতে পারছো তাহলে আজকে আমরা কি শিখব? এবং কি সেটি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমরা উৎপাদনশীলতা শিখব। উৎপাদনশীলতা কি এবং উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয়, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতার সূত্রগুলো আমরা আজকে দেখে নিব। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে নিই যে উৎপাদনশীলতা কি। ঠিক আছে? উৎপাদনশীলতা হচ্ছে কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য ও তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকেই বলা হয় উৎপাদনশীলতা। যদি খুব সহজভাবে তোমরা বলতে চাও তাহলে আ আউটপুট এবং ইনপুট এই ২ টার অনুপাতকেই বলা হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা কি উৎপাদন করছি? উৎপাদিত পণ্য। ঠিক আছে? প্রোডাক্ট যেটা প্রোডিউস করছে, উৎপাদন করছে এবং এই প্রোডাক্টটা উৎপাদন করতে আমাদের কত খরচ হচ্ছে। হ্যাঁ? এ সেই উৎপাদিত পণ্য এবং উৎপাদন করতে আমাদের কত খরচ হচ্ছে অর্থাৎ ইনপুট, এই ২ টার অনুপাতকে কিন্তু বলা হচ্ছে কি? উৎপাদনশীলতা। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, উৎপাদনশীলতার মাধ্যমে উপযোগ সৃষ্টির কর্মদক্ষতা কিন্তু পরিমাপ করা হয়। আমরা জানি যে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি, তাই না? উপযোগ সৃষ্টি করাটাকেই কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম কি? যে উপযোগ সৃষ্টি করাটাকে আমরা বলছি কি? উৎপাদন। আর উৎপাদনশীলতা কি? এই উপযোগ সৃষ্টির কর্মদক্ষতা পরিমাপ করা হয় এই উৎপাদনশীলতা দিয়ে। অর্থাৎ কম উৎপাদনশীলতা কখন বৃদ্ধি পাবে বলো তো? যখন আমরা কম ইনপুট অর্থাৎ কম খরচ করে যখন আমরা অধিক উৎপাদন করতে পারবো। তখনই কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পারবে বৃদ্ধি পাবে এবং এই উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কিন্তু একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতাও বৃদ্ধি হয়েছে বলে আমরা ধরে নিই এবং সেই প্রতিষ্ঠানটা কিন্তু অবশ্যই মুনাফা বৃদ্ধি আ তার মুনাফা বৃদ্ধি পায় সেই প্রতিষ্ঠানে যদি সেই প্রতিষ্ঠানটা উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ঠিক আছে? তো প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কম সম্পদ দিয়ে কিন্তু অধিক ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে। শুধু কম সম্পদ দিয়ে বেশি উৎপাদন করলেই কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। যদি সেটি অবশ্যই মান ঠিক রাখতে হবে। ঠিক আছে? কর্মদক্ষতা তখনই বৃদ্ধি পাবে। হ্যাঁ? কর্মদক্ষতা তখনই বৃদ্ধি পাবে যখন মানটা ভালো হবে সেই প্রোডাক্টের। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু একটি কাল্পনিক কিছু সংখ্যা দিয়ে উৎপাদনশীলতা বের করব। তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় উৎপাদনশীলতা কি এবং একটি কাল্পনিক সংখ্যা ধরে উৎপাদনশীলতা বের করো। এরকম প্রশ্ন স অনেক সময় আসে। তাই তোমরাও এভাবে লিখতে পারো যে ধরি কোন প্রতিষ্ঠান ১০০ ইউনিট পণ্য উৎপাদনে ২০০ একক উপাদান ব্যবহার করে। এক্ষেত্রে উৎপাদনশীলতা হবে উৎপাদিত পণ্য বা আউটপুট ডিভাইড বাই উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট। তাহলে এখানে উৎপাদিত পণ্য আউটপুট কত? ১০০। এখানে বলা হচ্ছে না কোন প্রতিষ্ঠান ১০০ ইউনিট পণ্য উৎপাদন করেছে। তাহলে এখানে কি হবে? উৎপাদিত পণ্য বা আউটপুট হবে ১০০ এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট হবে কত? ২০০। এখানে ১০০ ডিভাইড বাই ২০০ সমান, সমান ০.৫ একক। তো এইটাই হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে কোন একজন ব্যক্তি এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে কিভাবে বলতো? যদি ইনপুট কম হয়ে আউটপুট বেশি হয় তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অথবা যে কোনো একজন ব্যক্তি যে পরিমাণ সময় ব্যয় করে, যে পরিমাণ কাজ বা উৎপাদন করে, অন্য আরেকজন ব্যক্তি একই সময় যদি তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করে তাহলে পরের জনের উৎপাদনশীলতা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে? অর্থাৎ ১ ঘন্টায় ধরো কেউ ১০০ ইউনিট প্রোডিউস করছে, আরেকজন আবার ১ ঘন্টাতে ২০০ ইউনিট প্রোডিউস করছে। তাহলে উৎপাদনশীলতা কার বেশি হবে? একই সময়ে একই উপাদান ব্যবহার করতে হবে কিন্তু। যে সে আবার দেখা যাচ্ছে যে ৫ জন লোক নিয়ে করেছিল, সে আবার ১০ জন লোক নিয়ে করছে, তাহলে হবে না। একই সময়ে একই উপকরণ ব্যবহার করে যদি কেউ কারো থেকে বেশি উৎপাদন করে, তাহলে আমরা বুঝবো যে তার উৎপাদনশীলতা বেশি। ঠিক আছে? তাহলে এই উৎপাদনশীলতার যে গুরুত্ব তো অপরিসীম আমরা জানি এবং কারণ কি উৎপাদনশীলতার ফলে মুনাফা বৃদ্ধি পায়, কর্মদক্ষতা বৃদ্ধি পায়, হ্যাঁ? ব্যবস্থাপকীয় সুনাম অর্জন হয়, ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিযোগিতায় সাফল্য বৃদ্ধি পায় উৎপাদনশীলতার কারণে। ঠিক আছে? তো এই যে এই উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম আমরা জানি এবং এগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে শিখব এবং উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই
বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে শিখব। আজকে আমরা যেটি শিখব যে উৎপাদনশীলতা, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতিগুলো আজকে ক্লাসে আমরা শিখে নিব। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এই বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা পরিমাপ কিভাবে করা হয় এবং সেই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ক্লাসে শিখব। তাহলে প্রথমেই দেখো যেটি বলা হচ্ছে কি শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা কি? মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। আমরা জানি যে উৎপাদনশীলতা কি? আউটপুট ডিভাইড বাই ইনপুট। অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা প্রডিউস করছি সেই প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টটা প্রডিউস করতে কত আম খরচ হচ্ছে সেটা দিয়ে ভাগ করলে আমরা উৎপাদনশীলতা পাচ্ছি। তাহলে শ্রমের উৎপাদনশীলতাও ঠিক তেমন ভাবেই আমরা যে মোট উৎপাদন একক ডিভাইড বাই এই এটি উৎপাদন করতে আমার কত শ্রম ঘন্টা ব্যয় হয়েছে সেইটি দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারবো। এটি আরেকটি ভাবে আমরা বের করতে পারি, সেটি হচ্ছে মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইড বাই মোট শ্রমের ব্যয় পরিমাণ। এখানে কিন্তু একক দিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে, আবার আর্থিক মূল্য দিয়েও প্রশ্ন আসতে পারে। যেভাবে আসবে সেইভাবে তোমরা প্রশ্নটি সলভ করবে। এখানে ২ টা সূত্রই আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শ্রমের উৎপাদনশীলতা কি। আমি আবারও বলছি যে কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার উপরেই কিন্তু শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করছে এবং এটি মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাত করা হয় এই শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য। ঠিক আছে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু শ্রমের উৎপাদনশীলতা একটি প্রশ্নের মাধ্যমে একটু বের করে দেখি। তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, ভালোভাবে বুঝতে পারবে। আমি একটি উদাহরণ দিয়ে ঠিক বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো এখানে কাল্পনিকভাবে আমি একটি সংখ্যা ব্যবহার করেছি যে মনে করি কোনো একটি প্রতিষ্ঠান ১০০ ঘন্টা কাজ করে ২০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা কত হবে? অর্থাৎ ১০০ ঘন্টা কাজ করে ২০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা কি হয়? আমরা জানি যে শ্রমের উৎপাদনশীলতা সমান সমান কি? মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা। তাই না? এই যে এটি হচ্ছে সূত্র। তাহলে এখানে দেখো মোট উৎপাদন এককটা কত? বলো। ১০০ ঘন্টা কাজ করে। কাজ করে ২০০ একক পণ্য উৎপাদন করেছে। তাহলে মোট উৎপাদন একক কত? কত পণ্য উৎপাদন করেছে বলো তো? ২০০ একক পণ্য উৎপাদন করেছে। ভেরি গুড। তাহলে তোমরা মোট উৎপাদনের এককে কত লিখবা? ২০০ লিখবা। ঠিক আছে? আর মোট শ্রম ঘন্টা, কত ঘন্টা তাদের শ্রম ব্যয় করেছে? ১০০ ঘন্টা, তাই না? তাহলে মোট শ্রম ঘন্টাতে কত লিখবা? ১০০। তাহলে ২০০ ডিভাইড বাই ১০০। এটি ভাগ করে কত করবা? সমান সমান ২ একক। এটি ভাগ করলে হয় কত? ২ একক। তাহলে শ্রমের উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো? তাহলে শ্রমের উৎপাদনশীলতা এখানে কত হবে? ২ একক। এখানে দেখো তোমাদের যদি ২ টা প্রতিষ্ঠানের এরকম আ আ ২ টা প্রতিষ্ঠানের এভাবে ইনফরমেশন দেওয়া হলো। ধরো কোনো একটি প্রতিষ্ঠান, এখানে বলা হলো কি যে ১০০ ঘন্টা কাজ করে, হ্যাঁ, ৩০০ একক পণ্য উৎপাদন করেছে। আরেকটি প্রতিষ্ঠান বলা হলো যে কোনো একটি প্রতিষ্ঠানে ১০০ ঘন্টা কাজ করে ২০০ একক পণ্য উৎপাদন করেছে। এখন তোমাকে এভাবে প্রশ্ন করে তোমাকে বলা হলো যে কোন প্রতিষ্ঠানের মানে এক্স আর ওয়াই বলা হলো। এখন বলা হলো যে কোন প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা বেশি। ঠিক আছে? তখন তোমাকে কি করতে হবে যে এক্স এর শ্রমের উৎপাদনশীলতা ১ম এ বের করবা, তারপরে ওয়াই এরটা বের করবা, করে যারটা বেশি হবে মন্তব্যতে লিখবা যে ওয়াই এর শ্রমের উৎপাদনশীলতা বা এক্স এর শ্রমের উৎপাদনশীলতা বেশি। এখানে কিন্তু সেক্ষেত্রে তোমার এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে যে মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা। ঠিক আছে? এভাবে করবা তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দাও। আমি দেখব। দেখে সেই মতো করে তোমাদের পরবর্তী ক্লাসে আমি বলে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যেটি যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়। এতক্ষণ আমরা দেখলাম যে শ্রমের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়। এখন আমরা দেখব যে যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়। এখানে দেখো মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কি মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্রের সময়ের অনুপাতকে, মোট যন্ত্রের যে মোট যন্ত্র ঘন্টা যেটা, হ্যাঁ, মোট উৎপাদন একককে যদি আমরা মোট যন্ত্র ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পাবো। এরূপ উৎপাদনশীলতার মাধ্যমে একটি পণ্য উৎপাদনে কত যন্ত্র সময় ব্যয় করা হয়েছে তা নির্ণয় করা হয়। এক্ষেত্রে মেশিনের ব্যবহার কতটা সম্ভব হচ্ছে বা মেশিনের উৎপাদন ক্ষমতা বাড়ছে না কমছে তা এর দ্বারা বের করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা
যায়। অর্থাৎ এখানে কিন্তু আমরা যন্ত্রের উৎপাদনশীলতা দেখছি। যে যন্ত্রটি কি ভালোভাবে কাজ করছে? যন্ত্রের কার্যক্ষমতা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা আ এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে দেখো যে আমরা সূত্রটা একটু দেখে নিই যে যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু কি? মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট যন্ত্র ঘন্টা। এই এক্ষেত্রেও কিন্তু আমরা আউটপুট ডিভাইড বাই ইনপুট দিয়েই কিন্তু আমরা এই উৎপাদনশীলতা বের করতে পারি। তাহলে ইনপুটটা কি? মোট যন্ত্র ঘন্টা। মনে রাখবা যে যেটির উৎপাদনশীলতা আমরা বের করতে চাচ্ছি। যে এর আগে দেখলাম যে শ্রমের উৎপাদনশীলতা বের করতে। এজন্য নিচে আমরা শ্রম ঘন্টা দিচ্ছি। ঠিক আছে? এখন আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বের করছি। এজন্য আমরা কি দিব নিচে? মোট যন্ত্র ঘন্টা দিব। কিন্তু উপরে কিন্তু মোট উৎপাদন একই থাকছে। তাই না? এটা কিন্তু মনে রাখার একটি সহজ উপায় বা টিপস বা কৌশল। ওকে? তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা কি? মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট যন্ত্র ঘন্টা। অথবা এটি আরেকটি ভাবেও আমরা বের করতে পারি যেটি গত দেখলাম যে একক দিয়েও বের করা যায় আবার আর্থিক মূল্য দ্বারাও কিন্তু বের করা যায়। তাহলে মোট শ্রমের উৎপাদনশীলতা মোট যন্ত্রের উৎপাদনশীলতা কি হবে? এখানে কিন্তু যন্ত্র হবে। হ্যাঁ? মোট যন্ত্রের উৎপাদনশীলতা হবে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং মোট শ্রম ব্যয়ের পরিমাণ। ওকে? আচ্ছা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে এখানে কিন্তু যন্ত্রের হবে। এখানে শ্রম ভুল করে হয়েছে। তোমরা যন্ত্রটা লিখে দাও। ওকে? মোট যন্ত্রের উৎপাদনশীলতা হবে এখানে। তাহলে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং মোট যন্ত্র ব্যয়ের পরিমাণ। এটি দিয়েও কিন্তু আমি যন্ত্র উৎপাদনশীলতা বের করতে পারি। তাহলে চলো একটা কাল্পনিক আমরা একটি তথ্য দিয়ে যন্ত্র উৎপাদনশীলতা বের করি। ওকে? এখানে দেখো মনে করি কোন প্রতিষ্ঠান ১০০ একক পণ্য উৎপাদনে ১০০ ঘন্টা মেশিন ব্যবহার করেছে। তাহলে উক্ত প্রতিষ্ঠানের যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে? তাহলে দেখো যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদন একক আমরা জানি যে মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট যন্ত্র ঘন্টা সমান সমান যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে? এখানে শ্রমের না এখানে যন্ত্রের হবে। ঠিক আছে? তোমরা একটু ঠিক করে লিখে নাও। এখানে যন্ত্রের উৎপাদনশীলতা হবে। তাহলে দেখো যে যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু কত হবে? ১০০ এখানে মোট উৎপাদন একক কত? ১০০ এবং মোট যন্ত্র ঘন্টা কত? ১০০ তাহলে ১০০ ডিভাইড বাই ১০০ ইকুয়াল টু কি হবে? ১ অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতা কত বের হলো? ১ ঠিক আছে? আমরা এর আগে শিখলাম শ্রমের উৎপাদনশীলতা। এখন আমরা শিখছি কি? যন্ত্রের। এখানে তোমরা যন্ত্রের লিখবা। ঠিক আছে? যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু লিখবা মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা। হ্যাঁ? তাহলে সমান, সমান ১০০ ডিভাইড বাই ১০০ সমান, সমান ১। তাহলে কিভাবে বের করতে হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে প্রিয় শিক্ষার্থী চলো আমরা আরেকটি জিনিস শিখে নিই। সেটি হচ্ছে কাঁচামালের কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতাটা আমরা একটু দেখে নিই। এটি কিন্তু উৎপাদনশীলতা পরিমাপের আরেকটি পদ্ধতি। তো তোমাদের কিন্তু যেকোনো মানে সবগুলোই আসতে পারে পরীক্ষাতে আবার একটি, একটি করেও আসতে পারে যে কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতা বের করো। এভাবেও কিন্তু আলাদা, আলাদা করেও আসতে পারে। তোমাদের সেইভাবে প্রিপারেশনটা রাখতে হবে। এবং তোমাদের তো একটি সহজ উপায় শিখিয়ে দিয়েছি যে প্রতিটার উৎপাদনশীলতা বের করতে হলে আউটপুট ডিভাইড বাই ইনপুট হবে যে উৎপাদনশীলতা দিয়ে আমরা বের করছি যেমন যদি আমরা যন্ত্রেরটা বের করি তাহলে যন্ত্রের ঘন্টা দিয়ে ভাগ করব যদি আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করি তাহলে শ্রম ঘন্টা দিয়ে ভাগ করব আর যদি আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করি তাহলে আমরা মোট ব্যবহৃত কাঁচামালের মূল্যটা দিয়ে ভাগ করব কিন্তু উপরে কিন্তু মোট উৎপাদন টা সব জায়গাতেই সেম থাকবে যেহেতু আমরা আউটপুট ডিভাইড বাই ইনপুট দিয়ে উৎপাদনশীলতা বের করি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে চলো যে কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায় আমরা একটু দেখে নিই মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট কাঁচামালের মূল্যের অনুপাতকে কাঁচামালের উৎপাদনশীলতা বলে এর মাধ্যমে মালামাল কতটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে এবং মালামালের অপচয় বাড়ছে না কমছে তা দেখা যায় এর ফলে কাঁচামালের সঠিক ব্যবহারের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায় অনেক সময় দেখা যাচ্ছে যে একটি মানে একটি প্রতিষ্ঠান অল্প কাঁচামাল দিয়ে বেশি উৎপাদন করছে আবার একটি প্রতিষ্ঠান বেশি কাঁচামাল দিয়ে অল্প উৎপাদন করছে এটার কারণ কিন্তু অপচয় হতে পারে ঠিক আছে এবং কাঁচামালের সঠিক ব্যবহার না হওয়ার কারণেও কিন্তু এটা হতে পারে যে সঠিকভাবে ব্যবহার যদি না করি এবং অনেক বেশি অপচয় যদি করি তাহলে কিন্তু আমাদের কাঁচা মালটা অনেক বেশি লাগবে। ঠিক আছে? তাহলে দেখো কাঁচামালের উৎপাদনশীলতা আমাদের যদি বৃদ্ধি করতে চাই তাহলে অবশ্যই মোট কাঁচামালের পরিমাণটা আ আ কমিয়ে আমাদের উৎপাদনটা বাড়াতে হবে। তাহলে কিন্তু কাঁচামালের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ অপচয় করা যাবে না এবং কাঁচামালের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে হবে।
তাহলে কাঁচামাল উৎপাদনশীলতার যে সূত্র সেটি কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য দিয়ে কিন্তু আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, একটি উদাহরণের মাধ্যমে কি কাঁচামালের উৎপাদনশীলতা বা কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতা আমরা বের করে দেখতে পারি? একটি উদাহরণের মাধ্যমে কি বলো তোমরা? দেখবা? আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা কাঁচামালের উৎপাদনশীলতা একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। ঠিক আছে? দেখো এখানে একটি কাল্পনিক সংখ্যা ব্যবহার করা হয়েছে যে ধরা যাক কোনো প্রতিষ্ঠান ১০০ টাকার কাঁচামাল ব্যবহার করে ১৫০ টাকার পণ্য উৎপাদন করে। আর ১০০ টাকার কাঁচামাল ব্যবহার করে ১৫০ টাকার পণ্য উৎপাদন করলো। তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা কত হবে বলো তো? সূত্রটা কি মনে আছে? কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য দেখো এখানে সূত্রটা আমরা দিয়ে দিয়েছি যে মোট উৎপাদনের মূল্য সাথে মোট ব্যবহৃত কাঁচামালের মূল্যটা ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে মোট উৎপাদনের মূল্য কত? এখানে দেখো কোন প্রতিষ্ঠান ১০০ টাকার কাঁচামাল ব্যবহার করে ১৫০ টাকার পণ্য উৎপাদন করে। তাহলে ১৫০ টাকার পণ্য উৎপাদন করেছে। তাহলে মোট উৎপাদনের মূল্য হচ্ছে ১৫০ টাকা, তাই না? আর কাঁচামাল কত ব্যবহার করেছে? ১০০। তাহলে এই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য ডিভাইড ১০০ এখানে লিখতে হবে ১৫০ ডিভাইড বাই ১০০ সমান সমান কত? 1.5 বা ১.৫। এটি হবে কাঁচামালের উৎপাদনশীলতা। ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। ২ টি প্রতিষ্ঠান দিতে পারে যে আ প্রতিষ্ঠান A, ঠিক আছে? প্রতিষ্ঠান A ১০০ টাকার কাঁচামাল ব্যবহার করে ২০০ টাকার পণ্য উৎপাদন করেছে এবং প্রতিষ্ঠান B ১০০ টাকার কাঁচামাল ব্যবহার করে ৫০ টাকার পণ্য উৎপাদন করেছে। তাহলে আ কোন প্রতিষ্ঠানের কাঁচামাল উৎপাদনশীলতা বেশি? প্রতিষ্ঠান A নাকি প্রতিষ্ঠান B? ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে তোমরা কাঁচামাল উৎপাদনশীলতা বের করে আমাকে লিখে দিবে যে কোন প্রতিষ্ঠানের কাঁচামাল উৎপাদনশীলতা বেশি। ওকে? ঠিক আছে। তাহলে চলো এখন আমরা আরেকটি উৎপাদনশীলতা বের করি। সেটি হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। ৫ নাম্বার হচ্ছে কি? মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা কিভাবে বের করতে হবে বলো তো? মোট উৎপাদনের মূল্য ও মোট মূলধনের অনুপাতকেই মূলধনের উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের মূল্যটা ঠিকই আছে আমি যেটি বলেছিলাম। আর তার সাথে কি করতে হবে? মোট মূলধন। অর্থাৎ মোট উৎপাদন এবং মোট মূলধনের অনুপাতকেই বলা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। একটা প্রতিষ্ঠান যখন মূলধন অপেক্ষা উৎপাদনশীলতা কাম্য মানে অর্জন করতে পারে তখন স্বাভাবিকভাবেই মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই এটির মাধ্যমে কার্য দক্ষতার মান পরিমাপ করা যায়। অর্থাৎ মূলধন অপেক্ষা যদি উৎপাদনশীলতা কাম্য মানে অর্জন করতে পারে, উৎপাদন যদি বৃদ্ধি পায় মূলধনের চেয়েও, উৎপাদন যদি অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মূলধন উৎপাদনশীলতা বেশি আমরা ধরে নিব। এটি দেখো একটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটি দেখতে পারি। মূলধন উৎপাদনশীলতার সূত্রটা কি? স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কি আছে? মোট উৎপাদনের মূল্য ডিভাইড মোট উৎপাদনের মূল্য বা মোট আয় তার সাথে মোট মূলধনের পরিমাণ ভাগ। তাহলে মোট উৎপাদনের মূল্য বা মোট আয়কে যদি আমরা মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করতে পারি তাহলে কিন্তু আমরা মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে মূলধন উৎপাদনশীলতা বের করতে পারবো। এক্ষেত্রে কিন্তু মোট মূলধনের পরিমাণ চেয়ে যদি মোট উৎপাদনের মূল্য বা মোট আয় যদি বৃদ্ধি পায় আমাদের তাহলে কিন্তু মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি একটি উদাহরণের মাধ্যমে এটি শিখতে পারি যে মূলধনের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়? একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখালে কি তোমাদের সুবিধা হয়? বলো, হয়? আচ্ছা ঠিক আছে। তাহলে চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি শিখে ফেলি। ওকে? মনে করি একটি প্রতিষ্ঠান ১০০ টাকা বিনিয়োগ করে ২০০ টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। ১০০ টাকা বিনিয়োগ করে তাহলে মূলধন কত? ১০০ টাকা। আর উৎপাদন করেছে কত? ২০০ টাকা। তাহলে এখানে মূলধন উৎপাদনশীলতা কত হবে বলো তো? তোমাকে ১ম এ কিন্তু মূলধন উৎপাদনশীলতার সূত্রটা আগে লিখতে হবে যে মোট মূলধনের মূল্য ডিভাইড বাই মোট আয়। তার সাথে মোট মূলধনের পরিমাণটা তুমি ভাগ করে দিবে। ঠিক আছে? তাহলে কিন্তু মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে মোট মূলধনের পরিমাণ কত? ১০০ আর উপরে মোট উৎপাদনের মূল্য কত এখানে? ২০০ তাই না? ২০০ টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। তাহলে এখানে মোট উৎপাদনের মূল্যের জায়গায় তোমরা ২০০ লেখো এবং মোট মূলধনের পরিমাণের জায়গায় কত লিখবে? ১০০। তাহলে ২০০ ডিভাইড বাই ১০০ সমান সমান কত? ২। তাহলে মূলধনের উৎপাদনশীলতা এখানে কত হলো? ২। তাহলে দেখো এখানে খেয়াল করতে পারছো যে মোট মূলধনের পরিমাণ যদি কম হয় এবং মোট উৎপাদনের মূল্য যদি বেশি হয় তাহলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
আর তুমি যদি মোট মূলধনের এখানে জাস্ট উল্টা উল্টা করে দিই আমরা, যে ২০০ টাকা বিনিয়োগ করে ১০০ টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। তাহলে মূলধনের উৎপাদনশীলতা কত হবে? ১০০ ডিভাইড বাই ২০০ সমান সমান 0.5 কমে গেল না? অর্থাৎ কি নিচেরটা তুমি যদি কমাও উপরটা বৃদ্ধি করো তাহলে কিন্তু বাড়বে। আর নিচেরটা বৃদ্ধি করে উপরেরটা যদি কমাও তাহলে কিন্তু হ্রাস পাবে। তো এটি এটি সেভাবেই কিন্তু উৎপাদনশীলতা বের করা হয় এবং উৎপাদনশীলতা সেভাবেই কিন্তু বৃদ্ধি পায়। যদি আমাদের উৎপাদনটা বৃদ্ধি পায়, মূলধনের পরিমাণ যদি কম কম মূলধন অর্থাৎ কম মূলধন দিয়ে উৎপাদন বেশি করব। তাহলেই আমার মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ওকে? আচ্ছা, এরপরে চলো আমরা মোট উৎপাদনশীলতা শিখি। মোট উৎপাদনশীলতা কাকে বলে? মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকেই মোট উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্য। ঠিক আছে? বিগত বছর সমূহের মোট উৎপাদনশীলতা বের করা থাকলে তার ভিত্তিতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে না কমছে তা পরিমাপ করা কিন্তু সহজ হয়। অর্থাৎ এখানে কিন্তু কয়েকটি বছর, এখানে ২০২০, তাহলে ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৬, ২০১৫, ১৫ থেকে ২০ পর্যন্ত যদি আমি প্রতি বছরের উৎপাদনশীলতা দেখি, মোট উৎপাদনশীলতা দেখি, ঠিক আছে? তাহলে আগের বছরের গুলোর সাথে এই বছরের মোট উৎপাদনশীলতা বের করে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। এজন্য বলা হচ্ছে কি যে মোট উৎপাদনশীলতার যে সূত্রটা সেটি কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। মোট উৎপাদন কত এবং মোট উপকরণ কত এটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মোট উৎপাদনশীলতা বেরিয়ে যাবে। এবং এটি বাড়ছে না কমছে এটি কিন্তু আমরা পূর্বের বছরের দিকে তাকালেই বুঝতে পারবো যে মোট উৎপাদনশীলতা বাড়ছে নাকি কমছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যেটি শিখবো সেটি হচ্ছে আর্থিক উৎপাদনশীলতাটা কি? আর্থিক উৎপাদনশীলতা। প্রিয় শিক্ষার্থী, সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকেই আর্থিক উৎপাদনশীলতা বলে। এটি বের করাটাও একটু কঠিন অন্যগুলোর তুলনায় এবং এটি তোমাদের ভালো করে মনে রাখবা যে সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে বলা হচ্ছে কি? আর্থিক উৎপাদনশীলতা। আচ্ছা, তাহলে এখানে আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি? মুখস্থ করে নাও এখনই। সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। মনে থাকবে? সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। এই দুটি অনুপাতকেই বলা হচ্ছে কি? আর্থিক উৎপাদনশীলতা। এটি যেহেতু একটু কঠিন আমরা একটু একটা উদাহরণের মাধ্যমে এটি বুঝে নিই। ঠিক আছে? একটি কাল্পনিক উদাহরণের মাধ্যমে বুঝে নিই। দেখো, প্রিয় শিক্ষার্থী, মনে করি সুরমা কাগজ কল ১০০ কোটি টাকার কাঠ হতে ২০০ কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। তাহলে কি ১০০ কোটি টাকার কাঠ হতে কত উৎপাদন করেছে? ২০০ কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। ওকে? এই কাজে ২৫ কোটি টাকার শ্রম, ১০ কোটি টাকার বিদ্যুৎ এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাবদ খরচ করে আরো ১৫ কোটি টাকা। তাহলে দেখো প্রথমে যে উদ্দীপকটা তোমাদের দেওয়া হয়েছে যে সুরমা কাগজ কল ১০০ কোটি টাকার কাঠ হতে ২০০ কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। ঠিক ঠিক। ১০০ কোটি টাকার কাঠ হতে ২০০ কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। তাহলে কাঠ কত টাকার? ১০০ কোটি টাকার। এর সাথে সাথে কিন্তু আরো কিছু ব্যয় হয়েছে। সেগুলো কি? ২৫ কোটি টাকার শ্রম ব্যবহার হয়েছে। তাহলে ১০০ যোগ ২৫। তারপরে কি ১০ কোটি টাকার কি কি হয়েছে? ১০ কোটি টাকার বিদ্যুৎ হয়েছে। ঠিক আছে? এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাবদ খরচ হয়েছে ১৫ কোটি টাকা। এগুলো কিন্তু সব খরচের দিকে যাবে এবং আউটপুট কত? ২০০ কোটি টাকা। এখন এই আর্থিক উৎপাদনশীলতা বের যদি করো তাহলে আমরা জানি যে আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি? আর্থিক উৎপাদনশীলতা ইকুয়াল টু সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। ঠিক আছে? সংযোজিত মূল্য কিভাবে বের করতে হবে? সংযোজিত মূল্য বলো তো? সংযোজিত মূল্য বের করতে হবে হচ্ছে আ এ মানে ১০০ কোটি টাকার কাঠ মানে মূল উপকরণ যেটা, ঠিক আছে? মূল উপকরণ কি? কাঠ, তাই না? এবং ২০০ কোটি টাকার কাগজ। তাহলে ২০০ কোটি টাকার কাগজটা কি? উৎপাদন। উৎপাদন হয়েছে। মোট উৎপাদন থেকে মূল উপকরণটা বাদ দিবা। তাহলে ২০০ মাইনাস কত হলো? ১০০। ঠিক আছে? আর রূপান্তর মূল্য যেগুলো রূপান্তর করতে যে খরচগুলো হয় যেমন ২৫ কোটি টাকার শ্রম, ১১০ কোটি টাকার বিদ্যুৎ, যন্ত্রপাতি, আনুষঙ্গিক বাবদ খরচ ১৫ কোটি। এই ২৫, ১০ এবং ১৫ এই ৩ টা যোগ করে যেটি হবে সেটি দ্বারা সেটি তুমি এই ২০০ বিয়োগ ১০০ দিয়ে তুমি ভাগ করবা। এটা একটু কঠিন আগের গুলোর তুলনায়। কিন্তু তুমি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো
যে সংযোজিত মূল্য কিভাবে বের করতে হবে এবং রূপান্তর মূল্যটা কিভাবে বের করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের আর্থিক উৎপাদনশীলতাটা বের করতে পারবে। তাহলে সংযোজিত মূল্য কিভাবে বের করবে আমি আবারও বলছি যে মোট উৎপাদন যেটি হলো সেই মোট উৎপাদন থেকে কি করবা যে ১০০ কোটি টাকার যে কাঠ অর্থাৎ মোট উপকরণটা বাদ দিবা। মোট উপকরণের মূল্যটা বাদ দিবা মোট উৎপাদন থেকে। মোট উৎপাদন থেকে মোট উপকরণের মূল্যটা বাদ দিবা এবং সেটিকে ভাগ দিবা হচ্ছে যে রূপান্তর যে মূল্যগুলো আছে যেমন শ্রম ব্যয়, বিদ্যুৎ ব্যয়, যন্ত্রপাতি আনুষঙ্গিক ব্যয় এইগুলো যোগ করে ওটা দিয়ে ভাগ দিবা। ঠিক আছে? তাহলেই আমাদের বের হয়ে যাবে কি আর্থিক উৎপাদনশীলতা। তাহলে আর্থিক উৎপাদনশীলতার সূত্র কি আবারও বলো সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। তাহলে এখানে দেখো আর্থিক উৎপাদনশীলতা কত বের হলো? ২ টাকা। ঠিক আছে? তো শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আর্থিক উৎপাদনশীলতা কিভাবে বের করতে হবে। ওকে? তাহলে তোমাদের এই ৬ টা উৎপাদনশীলতা আজকের ক্লাসে শিখালাম। তোমাদের অবশ্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অঙ্ক আসবে। মনে রাখার চেষ্টা করবা এবং আমি যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং বানিয়ে, বানিয়ে তোমাদের বইয়ের পেছনে যেকোনো বই অনেকেই বলেছো কোন বই কিনবো? তো এখানে দেখো অনেকগুলো বই আছে। জোবায়েদ নাসরিনের বই আছে। তারপরে হচ্ছে এখানে খালিকুজ্জামান স্যারের বই আছে। যেকোনো একটা বই কিনলেই হবে এবং ক্লাসগুলো ফলো করলেই তোমাদের হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী চলো একটি বাড়ির কাজ আমি দিব তোমাদের যেটি তোমরা তো নোট করবা এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো তো অবশ্যই নোট করে আমাকে ছবি দিবে এবং তার সাথে সাথে এই বাড়ির কাজটির উত্তর কত হলো সেই বাড়ির কাজটির উত্তরে কিন্তু ছবি তুলে দিতে হবে আমি দেখব ঠিক আছে তাহলে চলো নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছো বাড়ির কাজটি লিখে ফেলো ওকে লিখে ফেলো বাড়ির কাজটি তোমাদের একটি অঙ্ক দিচ্ছি যেটি তোমাদের পরীক্ষাতে যেভাবে আসে তোমরা অবশ্যই এই বাড়ির কাজটি এভাবে লিখবা এবং আমাকে দেখাবা দেখো শিশির ফ্যাশন হাউস ২০১৭ সালে ১ কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী বিদেশে রপ্তানি করেছে এজন্য প্রতিষ্ঠানটির কাপড় ও অন্যান্য দ্রব্য বাবদ ৪০ লাখ টাকা শ্রম বাবদ ১০ লাখ টাকা বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ৫ লাখ টাকা যন্ত্রপাতি বাবদ ১০ লাখ টাকা এবং অন্যান্য খাতে আরো ৫ লাখ টাকা খরচ করেছে প্রতিষ্ঠানটি ২০১৫ ও ২০১৬ সালের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ১ টাকা ও ১.৬ টাকা এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন ওকে এখন এটা উদ্দীপক এখন প্রশ্নগুলো তোমরা দেখো ক নম্বর প্রশ্ন লিখবা যন্ত্রের উৎপাদনশীলতা কি খ নম্বর প্রশ্ন লিখবা উৎপাদনশীলতার উপর কিভাবে মুনাফা নির্ভর করে ব্যাখ্যা করো এবং গ নম্বর প্রশ্ন লিখবা উদ্দীপকের প্রতিষ্ঠানটির ২০১৭ সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা নির্ণয় করো অর্থাৎ যন্ত্রপাতির উৎপাদনশীলতা কিন্তু এখানে তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে ২০১৭ সালের যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করবা এবং ঘ নম্বর যে প্রশ্নটা তোমরা লিখো প্রতিষ্ঠানটির ২০১৭ সালের আর্থিক উৎপাদনশীলতার উপর মন্তব্য করো অর্থাৎ একটু আগে তোমাদের যে আর্থিক উৎপাদনশীলতা বুঝিয়ে দিলাম ঠিক আছে সূত্রটা সেই সূত্র দিয়ে সেই ২০১৭ সালের আর্থিক উৎপাদনশীলতা ওর উপর মন্তব্য করবা মন্তব্য করতে হলে অবশ্যই কিন্তু তোমার ২০১৫ এবং ২০১৬ যে আর্থিক উৎপাদনশীলতা ছিল ১ টাকা ও ১.৬ টাকা এটা কিন্তু আর্থিক উৎপাদনশীলতা এটার উপর বেস করে কিন্তু তুমি ২০১৭ আর্থিক উৎপাদনশীলতা মন্তব্য করবা তাহলে তোমাকে অবশ্যই ২০১৭ আর্থিক উৎপাদনশীলতা আগে বের করে নিতে হবে তারপরে তুমি ১৫ এবং ১৬ সাথে সেটি তুলনা করে মন্তব্যটা করবা ঠিক আছে আমি ক্লু দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে পারবে ওকে তাহলে সৃজনশীল প্রশ্নটা সমাধান করে তোমরা অবশ্যই ছবি তুলে তোমরা ক্লাসের নিচে দিয়ে দিবে ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে আজকের মতো এখানে শেষ করছি তোমরা যারা ক্লাসটি করেছো গত ক্লাস তোমাদের আবারও ধন্যবাদ দিচ্ছি এবং আজকের ক্লাসটি যারা করছো এখন খাতা কলম নিয়ে তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি তো শিক্ষার্থী তোমরা নোট করবে এবং সেই নোটের ছবিটা ক্লাসের নিচে দিবে বাড়ির কাজটির ছবি তো অবশ্যই দিতে হবে এবং সেই ছবিটি অবশ্যই রোল নাম্বার এবং নাম লিখে তারপরে দিবে ঠিক আছে আমি তোমাদের ক্লাসের নিচে কমেন্ট গুলো দেখবো ছবিগুলো দেখবো এবং রোল নাম্বার গুলো দেখবো ঠিক আছে তো শিক্ষার্থী তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি তোমাদের ক্লাস নিতে পারি এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন নিয়মিত ক্লাসগুলো ভালো করে করতে পারো সুস্থতার সাথে ক্লাসগুলো তোমরা যেন করতে পারো ঠিক আছে তো শিক্ষার্থী
সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। এখানেই শেষ করছি। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।